তো আমরা যে ডিএনএ রিপোর্টটা দেখতে পেলাম তাতে পরিষ্কার দেখা যাচ্ছে সেখানে একজন মহিলার ডিএনএর স্যাম্পল পাওয়া গেছে, সঞ্জয় রায় ছাড়াও পুরুষ অনেকগুলো লোকের পাওয়া গেছে অস্তিত্ব। আমি বলছি এরপরও সুমোটো হাইকোর্টের তত্ত্বাবধানে থাকা, সুপ্রিম কোর্টের নজরদারিতে থাকা এই মামলাটায় সিবিআই একটাও কি ইনিশিয়েটিভ নিয়েছে ডিএনএ রিপোর্টটার ভিত্তিতে? আমি মানছি যে এখানকার বায়োলজিক্যাল কোনো এভিডেন্সই আর বেঁচে নেই, আমি মানছি যে এন্টায়ার কনস্পিরেসিটা রাজ্য তাদের পুলিশ দিয়ে করেছে, তার ফলত আজকে আমরা এটাকে বাইরে আনতে পারছি না, এখন আমাদের কঠিন চ্যালেঞ্জ। কিন্তু তারপরেও তো বলছি যে সিবিআই বা ইডি 4 দিন পরে যা এভিডেন্সগুলো কালেক্ট করতে পেরেছিল, যে সমস্ত ইন্টারোগেশনগুলো করেছিল, সেই ইন্টারোগেশনের পরেও আমরা আশাই করতে পেরেছিলাম যে একটা অন্তত আলটিমেট জায়গা পাবে। একদম এটা বাস্তব সত্য, জেনে রাখো যে কি প্রমাণ হচ্ছে, কি প্রমাণ জমা পড়ছে, তার বাইরে গিয়েও ওই মেয়েটারকে খুন, ধর্ষণ এবং খুনটা একটা কিন্তু বড় ষড়যন্ত্রের, বৃহত্তর ষড়যন্ত্রের একটা পার্ট। তা না হলে রাজ্যের পুলিশ, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, সিপি, শাসক দল, এদের এই মেয়েটার মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার কোনো ইন্টারেস্ট, মাথা ব্যথা থাকার কথা ছিল না। কিন্তু সমস্যা যেটা হলো, আমরা যাদেরকে ভেবেছিলাম যে দিনের আলোয় আসবে তদন্তটা, পৃথিবীর মানচিত্রে সবচাইতে প্রতীক্ষিত একটা তদন্ত, এবং এখানে সিবিআই প্রমাণ করতে পারত যে তারা তোতা পাখি নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট যেটা তাদের বলেছিল, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম তদন্ত রিপোর্টে আমাদের দিনের আলোয় কিছুই তুলে দিল না। আমরা আদালতের উপরেই ভরসা রাখতে পারি। নতুন বিচারপতি এসছেন সঞ্জয়, শুনেছি তিনি খুব অ্যাক্টিভ এই বিষয়গুলো, যদি এটা হয় তো খুব ভালো। আদারওয়াইজ তার বাবা মার অ্যাপিলটা শোনা হয়নি, যদি ফাইনাল চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া আর কারো কোনো রকম তত্ত্বতালা সিবিআই দিতে না পারে, তাহলে কিন্তু এর বাবা মার অ্যাপিলের ভিত্তিতে পুনরায় তদন্ত হতেই পারে। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে রাষ্ট্রযন্ত্র কতদিন, সে রাজ্য হোক বা কেন্দ্রের এজেন্সিগুলো, একটা মেয়ে, তাদের সন্তান, তার বিচারের জন্য এত দীর্ঘসূত্রিতা করছে কেন? এবং এ যদি চলতে থাকে আগামী কয়েক বছরের মধ্যে মানুষের মন থেকে পুরো আবেগটা মুছে যাবে এবং এটার কিন্তু আর কোনো রকম কিচ্ছু হবে না। তোমার মধ্যে খেয়াল আছে যে মুম্বাইয়ের সেই নার্স যাকে কুকুরের চেন দিয়ে জড়িয়ে রেপ করা হয়েছিল ডি গ্রুপ স্টাফের দ্বারা, সেই তদন্তটাও কিন্তু দিনের আলো আসেনি, মেয়েটা মারা গেছে, স্বেচ্ছা মৃত্যু নিয়েছে, ঠিক আছে? ফলে এটাও কি সেদিকে যাচ্ছে আমি জানি না। কিন্তু সেখানে দাঁড়িয়ে দাদা সিএফএসএল রিপোর্টটা যদি ফাঁস না হতো বা সামনে না আসতো, তাহলে তো এটা বলতে গেলে এক প্রকার আন্দোলনটাও শেষ হয়ে গিয়েছিল, এই নিয়ে কেউ কথাও বলছিল না। সেই সিএফএসএল রিপোর্ট সিবিআই পাওয়া সত্ত্বেও তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বা কথা বলেনি। না, আমারও তো সেই একটাই প্রশ্ন যে সিবিআই ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন, আচ্ছা আমি সিবিআই ছেড়ে দাও, সিবিআই তোতা পাখি, সিবিআই পলিটিক্যাল সেটিংয়ে চলে। সুপ্রিম কোর্ট শর্তপ্রণোদিতভাবে মামলাটা তুলে নিয়ে গেছিলো প্রাইমারি ফেসি দেখিয়ে। ভারতবর্ষের ইতিহাসে এরকম প্রাইমারি ফেসি দেখিয়ে তুলে আনার ইতিহাস খুব একটা নেই, বিরল থেকে বিরল। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত অ্যাক্টিভ মুডে নেই কেন? সুপ্রিম কোর্টের কাছে এই রিপোর্টগুলো কন্টিনিউয়াস যখন জমা পড়ছে, তারা কেন, হ্যাঁ সুপ্রিম কোর্টে মামলা চলছে না ধর্ষণের, কিন্তু সে তো মনিটর করছে, সে কেন নির্দেশ দিচ্ছে না সিবিআইকে যে তুমি টেক ওভার করো, অতি সক্রিয় হও, তুমি ইন্টারোগেশন করো, একটার পর একটা পুনরায় নবীকরণ করো মামলাটাকে? এভিডেন্স ট্যাম্পার হয়েছে, কিচ্ছু নেই, বায়োলজিক্যাল কোনো এভিডেন্স নেই। তারপরেও যা আছে, তারপরেও যে লিভিং এভিডেন্সগুলো পড়ে আছে, যাদেরকে আপনারা সন্দেহ তালিকায় এনেছেন, তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে তাদের সিবিআই ইন্টারোগেশন করে সত্যটাকে কেন উন্মোচিত করছে না, এই প্রশ্নটা মাননীয় চিফ জাস্টিসের কাছে তো আমারও রইল, যে এটা তো শুধুমাত্র সিবিআই তদন্ত হচ্ছে না, কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে তো, তারা কি করছে, তাদের ভূমিকাটাও দেখতে হবে তো। তাদের রাষ্ট্র এতটাই উদ্বেগে ছিল, বিচার ব্যবস্থা এত উদ্বেগে ছিল যে বিরল ঘটনার সাক্ষী হিসাবে এই কেসটাকে শতপ্রণোদিতভাবে তুলে নিয়েছিল জাস্টিস চন্দ্রচূড়। তারা চুপচাপ কেন? তারা কেন সিবিআইকে নির্দেশ দিচ্ছে না? দাদা আরজি করের আন্দোলন এখনো চলছে। 31শে ডিসেম্বর তারা ফের রাত দখলের ডাক দিয়েছেন।
আপনার কি মনে হয় এই আন্দোলনের মধ্যে দিয়ে বিচার পাওয়া সম্ভব হবে? না, দেখো, বিচার পাওয়াটা রাষ্ট্রযন্ত্রেরও একটা ভূমিকা থাকে। বিচার পাওয়া এবং গণ আন্দোলন অনেক ক্ষেত্রেই দুটো ভিন্ন পথের যাত্রী হয়। বহু আন্দোলন আছে তার আলটিমেট বিচার ব্যবস্থা অবধি পৌঁছতে পারেননি। এটা ঠিক যে নির্ভয়া গণ আন্দোলনের পরেই কিন্তু বিচার পেয়েছিল, কিন্তু সেখানে রাষ্ট্রের সম্মতি ছিল। পশ্চিমবঙ্গে রাষ্ট্রযন্ত্র প্রথম দিন থেকে কিন্তু নির্ভয়া বলো, কাদম্বিনী বলো, যাই নামেই ডাকো তাকে, তিলোত্তমা বলো, তার এই মানে ধর্ষণ এবং হত্যার ঘৃণ ভয়ানক ঘটনাটাকে ধামাচাপা দিতে মরিয়া 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 চেষ্টা করেছে। ফলত রাষ্ট্রযন্ত্র যেখানে বিচার ব্যবস্থাটাকে কন্ট্রোল করে, আমি বিচার ব্যবস্থাকে সম্মান করেই বলছি, জুডিশিয়ারি, ডেডিকেটেড জুডিশিয়ারি এখন কিন্তু পলিটিক্যাল পার্টির অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে এই জায়গার থেকে, এই গ্রহণ থেকে, পলিটিক্যাল গ্রহণ থেকে জুডিশিয়ারি বেরিয়ে এসে গণ আন্দোলনের কাছে নতি স্বীকার করে অভয়ার গণধর্ষণ এবং হত্যার সঠিক তদন্তটাকে উন্মোচিত করবে বলে আমি বিশ্বাস করি না, অন্তত এই মুহূর্তে যা চলছে। কারণ আমি বলছি, সিবিআই এত বড় ঘটনার পরে যখন তারা সওয়ালের পর সওয়ালে একটার পর একটা তদন্ত রিপোর্ট, একটার পর একটা প্রমাণ জমা করছে হাইকোর্টে, তারপরেও গিয়ে 90 দিনে চার্জশিট দিতে পারেনি। কার এগেনস্টে? সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি, তাই তো, দিতে পারেনি। আজকে রাত দখল হবে, গণ আন্দোলন কিছু কিছু করে চলবে, কিন্তু গণ আন্দোলনের একটা পশ্চাৎপদতা থাকে, অর্থাৎ পিছু টান। গণ আন্দোলন একবার যখন আবেগের রূপ নেয় তখন এটা ভয়ানক হয়ে যায়, আর গণ আন্দোলন যখন বসে পড়ে না, তাকে আবার প্রতিষ্ঠা করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে এই ডাক্তারদের, সাধারণ মানুষের, মেয়েদের, বাড়ির আবাল বৃদ্ধ বনিতাদের যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, এই গণ আন্দোলনকে আবার পুনরায় ফিরিয়ে আনাটা আমার মনে হয়, অন্তত ইতিহাস বলে, কষ্টার্জিত, সম্ভব নয়। তাহলে কি হবে? না, যেটা হতে পারে, আমরা আদালতের উপরেই ভরসা রাখতে পারি। নতুন বিচারপতি এসছেন সঞ্জয়, শুনেছি তিনি খুব অ্যাক্টিভ এই বিষয়গুলো। আর এই তদন্তটা যৎসামান্য এখনও বেঁচে আছে, কারণ তার বাবা মা এখনও বেঁচে আছে মেয়েটার। একদিন কালের নিয়মে তাদেরও চলে যেতে হবে, শোক দুঃখ সব কিছু মিলে নিয়ে মেয়ের মানে হারিয়ে যাওয়ার দুঃখে। ফলে এই তদন্তটাও সেদিন শরীর সমাধি ঘটবে। আদালত জড়িয়ে রয়েছে এই বিষয়ে? না, তা আমি বলিনি। আদালতের কোনো রকম জাস্টিফিকেশন, কোনো রকম মানে অবস্থান নিয়ে আমার বা সাধারণ ভারতবর্ষের কোনো নাগরিকেরই কোনো বক্তব্য বলার জায়গা নেই। আমার কিছু সবিনয় নিবেদন রইল যে আদালত যদি এই ব্যাপারটা অ্যাকনলেজ না থাকেন, দয়া করে হন আপনারা, কারণ এরপরে ভয়ানক কিছু হয়ে যাবে। ধরুন কালকে সঞ্জয় রায়ও যদি বেরিয়ে যায়, সেও তো গিয়ে তৃণমূলের কোনো একটা পার্টি, লোকাল কমিটি, জোনাল কমিটিতে বসে পড়বে, তখন তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কিন্তু বহু ডাক্তাররা তো আশঙ্কা করছেন যে সঞ্জয় রায় তাকে ফাঁসিয়ে দিয়ে আন্দোলনটাকে বা এই গোটা বিষয় বিচার প্রক্রিয়াটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। সে তো আমার কথা নয়, তোমার কথাও নয়, ডাক্তারদের কথা আমি শুনবো কেন? স্বয়ং সঞ্জয় রায় বলেছে, যার মুখ বন্ধ করতে গাড়ির বেয়নেট থেকে কুণাল ঘোষকে যেমন মুখ বন্ধ করার জন্য পুলিশ গান গেয়েছিল, থাপড়েছিল গাড়ি, একই কায়দায় তাদের কথা বন্ধ করতে ইভেন সে যেন তার কথা যেন চ্যানেল শুনতে না পারে, তাই তাকে ঘেরাটপে ঢেকে নিয়ে তাকে আনা নেওয়া করছে। এত এত মুড়িয়া কেন পুলিশ? তাহলে কি পুলিশ কিছু লুকাতে চেয়েছিল? পুলিশ ওকে একটা স্কিপগোট বানিয়েছিল, বলির পাঠা, যে তুই কেসটা নে, টেক ওভার কর, তোকে আমরা বাঁচিয়ে নেব। এইটাই সিবিআই কেন ইন্টারোগেশন করছে না? সিবিআই অযোগ্য নয়, সিবিআই ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন। সিবিআই তার পেশাদারিত্ব বোঝে, কিন্তু এক্ষেত্রে কেন চুপ? এটা আমার প্রশ্ন। কেন হাইকোর্ট সিবিআইকে বাধ্য করছে না এই ঘটনাটা করতে? এ তো সামাজিক ভুলবার্তা যাচ্ছে। বাড়িতে সন্তান জন্ম, মেয়ে সন্তান হলে বাবা মা আগেই গলা টিপে মেরে ফেলবে, যে তুই বড় হলে তো অন্য কেউ কোনো একজন তোকে ধর্ষণ করে খুন করবেই, তখন কষ্ট আমার বাড়বে, আমি তোকে গলা টিপে মেরে ফেলি। এই বার্তা তো যাচ্ছে। তো রাষ্ট্র নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। এই রাষ্ট্রযন্ত্র যদি রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়, এবং সেটাই যদি নির্বাক দর্শক থাকে বিচার ব্যবস্থা এবং এজেন্সিগুলো, তাহলে তার চাইতে বড় গণতন্ত্রের ক্ষেত্রে বিপদ আর কিছু হতে পারে না।
দাদা 2024 সালের আমরা শুরুর দিকে দেখেছিলাম জানুয়ারি থেকে সন্দেশখালির ঘটনা, তারপরে শেষ আজকে 31শে ডিসেম্বর আমরা দেখছি যে আরজি কর আন্দোলন এখনও টকবক করে চলছে। সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সব থেকে খারাপ কোনো বছর থাকলে সেটা 2024 এবং এর ফল 26-এ তাকে দিতে হবে? না, কোনো কিছুই মনে করি না। মমতার সবচেয়ে ভালো বছর হচ্ছে 2024। কেন? সারা পৃথিবীকে হিলিয়ে দিয়েছিল যে আরজি কর, সন্দেশখালি। সুন্দরভাবে মমতা আজকে 31 তারিখ, বছরের শেষ হাসিটা, শেষ ভালো যার সব ভালো তার। মমতা শুধু শেষ হাসেনি, 6-0 করেছে উপনির্বাচনে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই সিটটা কোনোদিন সেই অর্থে তিনি জিতেননি, মাদারিহাট জিতেছেন বিপুল ভোটে। তাহলে তুমি কোন অঙ্কে বলছো মমতা ব্যানার্জি সবচেয়ে বাজে বছর? হ্যাঁ, শুরুর দিকটা বাজে, কিন্তু আমি আবারও বলছি, কাহাবত আছে, শেষ ভালো যার সব ভালো তার। মমতার তো শেষ ভালোটা হয়েছে। মমতা সন্দেশখালি গেছে, মমতা সন্দেশখালির বিরোধীদের সবচাইতে বড় মুখ, প্রতিবাদী মুখকে তার দলে নিতে পেরেছে। তিনি গদগদ চিত্তে প্রেস বিট দিয়ে বলেছে, আমি কাজ করতে চাই, কাজ করতার জন্যই আমি তৃণমূলে আসতে চাই। আহারে, কত কাজের লোক দেখেছো? তাহলে এই মমতার চরণে যে স্থান নিয়ে ফেলেছে প্রতিবাদীরা, সন্দেশখালির মেয়েরা যারা উত্তাল আন্দোলন করেছিল শাহজাহানের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, ধর্ষণের অভিযোগ করেছিল, গণধর্ষণ, তারা সবাই এখন তৃণমূল। তাহলে কার জয় হলো? তৃণমূল নেত্রীর, নাকি বিজেপির, নাকি বিরোধীদের, নাকি বামেদের, নাকি ওই সন্দেশখালির মেয়েদের? না, দিনান্তে মমতা ব্যানার্জি এবং তার পলিটিক্যাল কৌশলের জয় হলো। এবং 26-এর যদি বলছো, এই চলতে থাকলে বাবা 26-এও 294টা সিটে মমতাই মুখ হবে এবং ওখানে সিংহভাগ সিট জিতে নিয়ে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সর্বকালীন রেকর্ড করবে মমতা ব্যানার্জি। কিন্তু শুধুমাত্র সন্দেশখালি আন্দোলন, আরজিকর আন্দোলন তো নয়, আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে জঙ্গি ধরা, সেই নিয়ে তৃণমূল কংগ্রেসকে বারংবার আক্রমণ বিরোধী দলগুলির। আমরা অনেক জায়গায় দেখেছি যে তৃণমূল নেতা অথচ অনুপ্রবেশকারী, এই ধরনের ঘটনা ঘটেছে। পঞ্চায়েত প্রধান বাংলাদেশি, এই ধরনের প্রশ্ন উঠে আসছে। সো হোয়াট? তুমি 42টা সামাজিক প্রকল্পের টাকা পাও, সুবিধা পাও, তাদের মধ্যে বাংলাদেশিরাও পায়, অবৈধ অনুপ্রবেশকারী। বাংলাদেশি অনুপ্রবেশকারী তো আজ নেই। মমতা ব্যানার্জি নিজে কাগজ ছুঁড়ে মেরেছিল 2005-06। 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। শুধু তাই নয়, এটা বুদ্ধবাবু, জ্যোতিবাবু বলতেন, ইন্দ্রজিৎ গুপ্ত বলতেন, সিপিএমের বাংমি সাংসদ বলতেন তো। অর্থাৎ অনুপ্রবেশটা স্বাধীনতার পর থেকে এ বাংলায় অন্তত সত্য। মমতা এটাকে, এই অনুপ্রবেশকারীদের নিয়ে ভোট রাজনীতি খেলছে, সিপিএম খেলেছে। মমতা ব্যানার্জি অভিযোগ করেছিল, এনআরসির দাবি করেছিল প্রথম ভারতবর্ষে। এগুলো মানুষ দেখে না। মানুষ যেটা দেখে, দিনান্তে কে তোমার পাশে দাঁড়িয়েছে। কাল কোন রাসেল এখানে এসে রাহুল সেজে বসেছিল, মানুষ খবরের কাগজে পাতা একটু দেখে একটু আটকে উঠেছে, আহারে আহা কি দেখো দেখি, এখানে বাবাও ভাড়া পাওয়া যায়। এই তো মুখরোচক একটা গল্প আমরা বললাম, গল্প নয় বাস্তবই বললাম। বাদরিয়া অমুক জায়গা তমুক জায়গায় পশ্চিমবঙ্গে কুটির শিল্পের মতন অবৈধ পাসপোর্ট, জাল সার্টিফিকেট, ভোটার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আজ দিচ্ছে, আজ না হয় কুটির শিল্পের আকার করেছে তৃণমূল, এটা আগেও ছিল। মানুষকে বিরোধীরা কি বুঝিয়েছে যে তোমার সামনে সংকট আছে, এইভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকতে থাকলে আমার তোমার ঘরের ছেলে মেয়েদের চাকরি পাবে না, রাস্তায় ফুটপাতে গিয়ে আশ্রয় নিতে হবে। মানুষকে বুঝিয়েছে বিরোধীরা। শুভেন্দু দুটো প্রেস বিট করলে মানুষ বুঝবে কেন? অ্যাক্ট ইন্টু সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে তার আইন অনুযায়ী, এটা বন্ধ করতে রাজ্যকে কোনো প্রেশার দিয়েছে? একটা কথা বলেছে? আরে আমাদের প্রধানমন্ত্রী মন কি বাত বলেন, তিনি অন্তত এখনো পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে সেভাবে কথা বলেননি, তাই তো? আমার কথাটা হচ্ছে, পাবলিক সব জানতা হয়, পাবলিক বোকা নয়। অনুপ্রবেশকারী হচ্ছে, জঙ্গি আশ্রয় হচ্ছে, দুধে ভাতে থাকছে তৃণমূলের মদতে, সব জানে। কিন্তু দিনান্তে পাবলিক এটাও জানে যে চোর হলেও জাত ভালো। মমতা একটু হলেও তো দেয়, 42টা প্রকল্প। তুমি কি দাও? তুমি তো রাজনীতিটাও ঢং নিয়ে করতে পারো না। তোমাকে ডাকলে তুমি আসো না, সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘুরে বেড়াও। দায়িত্বশীল বিরোধী হন, সবকা সাথ সবকা বিকাশ করুন। পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায় তৃণমূলের থেকে, তার দুর্নীতির থেকে, তার জোচ্চুরির থেকে, কাটমানির সংস্কৃতির থেকে, জঙ্গিবাদ থেকে, মৌলবাদীদের তোষণের হাত থেকে মানুষ মুক্তি চায়। কিন্তু মুক্তি পাবে তখনই যদি বিকল্প সঠিক বিরোধীরা এখানটা গড়ে তুলে নিজেদের। তা না হলে ওই ফেসবুকেই বলবেন
সোনো পাউডার মেখে সেন্ট্রাল ফোর্স নিয়ে দামি দামি এসওভি পরে এসওভিতে চড়ে এসি গাড়িতে চ্যানেলে চ্যানেলে বকবক করবেন, জনগণ দিন আনতে তৃণমূলকেই ভোট দেবে। কারণ এই সবের চেয়ে তো বড় ইস্যুটা হচ্ছে রুটি কাপড়া মাকান, যেটা কিছুটা হলো তৃণমূল দেয় সরকার থেকে, সেটা ডোল পলিটিক্স বলুন যাই বলুন, কিছুটা উন্নয়নের সাথী তারা হয়।